আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের রেয়ামিল সংক্রান্ত ময়মনসিংহ বোর্ড 2023 সালে যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে এখানে তথ্য দেওয়া আছে। তো এই তথ্যে ক নম্বরে বলেছে কোন কোন দফা রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। তো এখানে কিন্তু বিশেষ করে একটি এক্সেপশনাল আইটেম আছে, সেটা হচ্ছে যে সমন্বিত ক্রয়। এই যে বাম দিক থেকে দ্বিতীয় লাইনে সমন্বিত ক্রয়, তো সমন্বিত ক্রয় রেওয়া মিলে যদি থাকে তাহলে কিন্তু এই প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে বসবে না, আর সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে ডেবিট দিকে বসবে। বিষয়টি খেয়াল রাখবো। আমরা তো জানি যে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে বসে না, কিন্তু এই অঙ্কে আবার উল্টা, সমাপনী বসবে রেওয়া মিলে ডেবিট দিকে আর প্রারম্ভিকটা বসবে না। যাই আমরা আগে ক সমাধান করি। ক নম্বরে বলেছে যে সকল লেনদেন রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। তো এইখানে এই অঙ্কে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, তাই প্রারম্ভিক মজুত পণ্য লিখব। হাতে নগদ 1-1, এটা তো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, এটা লিখব। এই যে প্রারম্ভিক হাতে নগদ বোঝায়, হাতে নগদ 1-1কে। তবে হাতে নগদ যে 31-12, এইটা কিন্তু রেওয়া মিলে বসবে ডেবিট দিকে, বিষয়টি খেয়াল রাখবো। এখন দুইটা যোগ করে লিখব। অনেক সহজ, কিন্তু অনেক সহজ। কিন্তু শিক্ষার্থীরা ভুল করে এই যে সমাপনী মজুত পণ্য এখানে লিখে ফেলবে, কিন্তু সমাপনী মজুত পণ্য এখানে লেখা যাবে না, কারণ সমাপনী মজুত পণ্যটা রেওয়া মিলে বসবে এই অঙ্কের ক্ষেত্রে। কারণ কি? কারণ এই যে সমন্বিত ক্রয় আছে, সেজন্য নতুন একটা আইটেম আমরা শিখতে পারলাম, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নাম্বারে যাব। খ নাম্বারে রেওয়া মিল প্রস্তুত করতে বলেছে। তার আগে আরেকটি বিষয়, আমি বিশেষ করে অনেক কষ্ট করে এই ক্লাসগুলি তোমাদের জন্য তৈরি করি। আমি একজন সরকারি কলেজের শিক্ষক। তো আমার চ্যানেলটি তোমরা যদি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখো, তাহলে আমার উপকারের পাশাপাশি তোমরাও ক্লাসগুলি আমি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবে। তো যাই, খ নাম্বারে রেওয়া মিল প্রস্তুত করতে বলেছিল। আচ্ছা, রেওয়া মিলটা আমি মূলত এখানে কিভাবে করতে হবে বুঝিয়ে দিচ্ছি। তোমরা রেওয়া মিল তো সবাই পারো, কিভাবে ছক অঙ্কন করতে হয় আমরা জানি। ওই যে জাবেদার ছকের মতো ছক, ক্রমিক নং, হিসাবের নাম, প্রত্যয়ন পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, রেওয়া মিলের ছক। তো সেই ছকের কোনোটা ডেবিট দিকে টাকা বসবে, কোনোটা ক্রেডিট দিকে টাকা বসবে, তাই না? তো আমি কোনগুলো ডেবিটে কোনগুলো ক্রেডিটে বসবে পাশে লিখে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে তো এই সমন্বিত ক্রয় থাকার কারণে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে বসবে না, তাই এর পাশে ক্রস দিয়ে রাখলাম। আবার হাতে নগদ প্রারম্ভিক রেওয়া মিলে বসবে না, তাই এটার পাশে ক্রস দিয়ে রাখলাম। অর্থাৎ যে দুইটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, এর পাশে ক্রস চিহ্ন দিয়ে রাখলাম। এখন বাকি অবশিষ্ট যেগুলি আছে সবগুলি কিন্তু রেওয়া মিলে লিখতে হবে। কোনোটা ডেবিটে লিখব, কোনোটা ক্রেডিটে লিখব। তো যেগুলো ডেবিটে লিখব আর ক্রেডিটে লিখব, তাই না? তো ক্রেডিটে যেগুলো লিখব তার পাশে আমি ক্রেডিট কথাটা লিখে রাখছি। এই যে বিক্রয় ক্রেডিট দিকে বসবে, তা ক্রেডিট লিখে রাখলাম। মূলধন ক্রেডিটে বসবে, তারপরে প্রদেয় হিসাব ক্রেডিট দিকে বসবে, কমিশন প্রাপ্তি ক্রেডিট দিকে বসবে, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট দিকে বসবে, লভ্যাংশ প্রাপ্তি ক্রেডিট দিকে বসবে, ঋণ ক্রেডিট দিকে বসবে। এই কয়টা 1, 2, 3, 4, 5, 6, 7টা আইটেম ক্রেডিট দিকে বসবে, আর বাকি যেগুলি আছে এগুলি সব ডেবিট দিকে, তাই না? যেমন সমন্বিত ক্রয় ডেবিটে বসবে, সমাপনী মজুত পণ্য ডেবিট দিকে বসবে, প্রাপ্য হিসাব ডেবিট দিকে বসবে, আসবাবপত্র ডেবিটে, মজুরি ও বেতন ডেবিটে, এই যে লাস্টের দুইটা হাতে নগদ এবং বিনিয়োগ, এগুলোও ডেবিট দিকে বসবে। তো এখন তোমরা ডেবিট ক্রেডিট লিখে যোগ করলে যোগফল হবে আমাদের এই যে 3,37,000। এই ছিল খ নাম্বারের উত্তর। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকে যে ডান দিকে রেখে দিলাম, বাম দিকে আমি উত্তর লিখব। উদ্দীপকের গ নঙে বলেছিল চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্য নির্ণয় করতে। প্রথমে চলতি সম্পদ লিখব। চলতি সম্পদের মধ্যে রয়েছে এখানে এই যে সমাপনী মজুত পণ্যটা কিন্তু চলতি সম্পদ। এই যে 20,000 টাকা সমাপনী মজুত পণ্য চলতি সম্পদ। এরপরে প্রাপ্য হিসাব চলতি সম্পদ। হাতে নগদ 1-1, এইটা চলতি সম্পদ হবে না। হাতে নগদ যে 31-12, এটা চলতি সম্পদ হবে। হাতে নগদ এই যে লাস্টেরটা 9,500, 31-12 তারিখে যেটি সমাপনী হাতে নগদ চলতি সম্পদ। প্রারম্ভিক হাতে নগদ রেওয়া মিলে আসে না, আবার এই চলতি সম্পদের মধ্যেও আসে না। এবার এইগুলি সব যোগ করে আমরা শেষের ঘরে লিখব মোট চলতি সম্পদ। এবার লিখব চলতি দায়। তো চলতি দায় এই অঙ্কে বাম দিক থেকে আমরা দেখতে দেখতে যাই। এই যে প্রদেয় হিসাব আছে, তো প্রদেয় হিসাবে একটি মাত্র এখানে চলতি দায় রয়েছে, আর নাই।
তাই প্রদেয় হিসাবের 25,000 টাকা আমরা একটা যেহেতু সেজন্য শেষের ঘরে লিখব। এবার উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ করে যেহেতু পার্থক্য বলেছিল এর নিচে লিখব 34,500 টাকা, যেটি পার্থক্য হিসেবে গণ্য হবে চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে একটি একটি করে বোর্ড সমাধান করার চেষ্টা করি। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।